আসসালামু আলাইকুম। মেটাফিজিক্যাল কবিতার জন ডানের দ্য গুড মুরু কবিতাটি ধারাবাহিক ক্লাসগুলোর আজকে আমরা মূল কবিতার প্রথম স্ট্যান্জাটি পড়ার জন্য চেষ্টা করব। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে বসবে এবং এই কবিতাটিকে ভালোভাবে অনুধাবন করে প্রশ্ন যেগুলো আসবে পরীক্ষায় সবগুলো প্রশ্ন ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা যদি দেখি যে মেটাফিজিক্যাল কবিতার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা দেখে এসেছি। মেটাফিজিক্যাল কবিতায় কিন্তু বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে দ্য গুড মোরো, এই যে কবিতাটি শুভ সকাল, এর মানে হচ্ছে নতুন কোনো কিছুর শুরু হয়েছে, নতুন একটি দিনের শুরু কিন্তু এখানে বলা হয় যে গুড মর্নিং বা গুড মর্নিং, মানে সকালবেলায় শুরু হয়েছে। এইখানেও কিন্তু বোঝানো হয়েছে তাদেরও জীবনে নতুন একটা কিছুর শুরু হয়েছে। এই জন্য কিন্তু কবিতার টাইটেলটি এরকম দেওয়া হয়েছে, লিখেছেন কেন? জন ডান। এখন আমরা যদি প্রথম লাইনটি পড়ি, আমরা তো বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু কবিতা মেটাফিজিক্যাল কবিতার বৈশিষ্ট্যটা যদি আমরা এখানে দেখে এসেছি, আমরা কিন্তু দেখে এসেছি মেটাফিজিক্যাল কবিতা কিরকম থাকবে। এটা থাকবে হচ্ছে লাভ, ফেথ, গড, সোল, এগুলো বিষয়। আর কেমন থাকবে? আর্গুমেন্ট থাকবে, লজিক থাকবে। আর্গুমেন্ট মানে কি? প্রশ্ন থাকবে। তাহলে এইটারই প্রতিফলন আমরা এখানে পাই কতটুকু সেটা একটু বোঝার জন্য চেষ্টা করব। এখানে শুরুতে কিন্তু বলতেছে আই ওয়ান্ডার বাই মাই থ্রোট, আমি একটু বিস্মিত হয়ে আমি শপথ করে বলছি, আমি বিস্মিত, আমি শপথ করে বলছি, আমি কিন্তু একটু বিস্মিত। হোয়াট দো অ্যান্ড আই, দো মানে তুমি, আই মানে তো আমি, দো কিন্তু একটা ল্যাটিন প্রনাউন বা গ্রিক প্রনাউন আমরা বলে থাকি। দো অ্যান্ড আই ডিড, হোয়াট দো অ্যান্ড আই ডিড, তুমি আর আমি কি করতাম এতদিন। টিল উই লাভ, আমরা যে ভালোবাসায় পড়েছি তার পূর্বে। আমরা কিন্তু জানি মেটাফিজিক্যাল কবিতা কেমন থাকে, আর্গুমেন্ট করে, তারা দুইজনে দাঁড়িয়ে কথা বলছে, পাশাপাশি দাঁড়িয়ে আছে এবং একজন আরেকজনের সাথে কথা বলছে। এই বিষয়টা কিন্তু যে ভালোবাসার অনুভূতিটা যখন তারা প্রথম পেল, তখন কিন্তু এই যে মানে সে কিন্তু লাভার বলছে যে আমি বিস্মিত হয়ে যাচ্ছি, আমি শপথ করে বলছি যে তুমি আর আমি ভালোবাসায় যে পড়ি নাই তার আগে এতদিন কি করলাম আমরা, আমরা তাহলে এতদিন কিভাবে এই সময়টুকু কাটাইলাম। আচ্ছা, হোয়াট আই ওয়ান্টার বাই মাই ট্রুথ, হোয়াট দো অ্যান্ড আই ডিড, তুমি এবং আমি কি করতাম। টিল উই লাভ, ভালোবাসায় পড়া পর্যন্ত বা ভালোবাসায় না পড়া পর্যন্ত, যাই হোক, ওয়ার উই নট উইন টিল দেন, আমরা কি তখন, এই যে দেখো, এই যে এরকম একদম হচ্ছে অবশ শিশুর মতো ছিলাম, তাহলে আমরা যে কিছুই বুঝি নাই, যে আমাদের এই যে এই অনুভূতিটা এরকম শিশুর মতো, মানে এরকম একদম হচ্ছে যে কিছুই বুঝতে পারে না পৃথিবী সম্পর্কে, এরকম ছিল, অজ্ঞ ছিলাম শিশুর মতো এরকম অবুঝ ছিলাম। এটা কিন্তু আর্গুমেন্ট করছে একে অপরের সাথে। বাট সাংটন কান্টি প্লেজার চাইল্ডিশলি, বুঝলি, দেখো শিশুরা যেরকম মানে রাস্তাঘাটে বা কোনো মাঠে ঘাটে খেলে বেড়ায়, যে এরা সারাদিন খেলবে, খেলার পরে তারা একদম সবকিছু ভেঙে চলে দিয়ে তারপর আবার চলে যাবে, এদের কোনো ভ্যালুই নাই, এদের কোনো এই খেলার কোনো মূল্যই নাই, এরকম সারাদিন যা খেলো সব ভুলে গেল, আবার নতুন করে খেলবে। যে আমরা কি তাহলে এরকম অবুঝ শিশুর মতো, তাহলে যে গ্রাম্য শিশুর মতো তাহলে খেলতাম, যে চাইল্ডিশলি খেলতাম। অর স্নোটেড, স্নোট মানে হচ্ছে কি, স্নোটেড, স্নোট মানে হচ্ছে নাক ডেকে ঘুমানো, গভীর ঘুমে থাকা। এটা হচ্ছে গভীর ঘুমে যখন মানুষ থাকে তখন কিন্তু সে নাক ডেকে ঘুমায়। তাহলে আমি কি, সরি, আমরা কি তাহলে স্নোটেড উই ইন সেভেন স্লিপার ডিন, আচ্ছা আমরা কি তাহলে যে সাতজন ভাই যারা ডিনের মধ্যে মানে গুহার মধ্যে ঘুমিয়ে কাটিয়েছিল, সাতজন ভাই যারা গুহার মধ্যে ঘুমিয়ে কাটিয়েছিল। আচ্ছা, কেমন এটা দেখো, প্রাচীনকালে সাতজন ভাই ছিলেন। এই সাতজন ভাই, এই যে প্যাগন রাজা ছিলেন, প্যাগন রাজা, এই যে এখানে কিন্তু আমরা একটু বিস্তারিত পড়ে আসতে পারি। আচ্ছা, এটা আমরা হচ্ছে দেয়ার আর সেভেন ইয়াং ব্রাদার্স ইন এ খ্রিস্টিয়ান ফ্যামিলি, একটি খ্রিস্টান পরিবারে সাতজন ভাই ছিল। ইন ইফিসাস, ইফিসাস নামের একটা জায়গায়, এম্পেরর ডেসাস দ্য প্যাগন এম্পেরর দ্যাট কান্ট্রি, ওই যে দেশ, এই দেশের প্যাগন, প্যাগন একটা ধর্ম, ওই ধর্মের যে মানে সম্রাট ছিলেন, যে ওই দেশে যে সম্রাট ছিলেন, ওই সম্রাট ছিলেন প্যাগন ধর্মের অনুসারী। অ্যান্ড ডিক্লেয়ার ডেথ সেন্টেন্স ইন, দেখো, 251 এডি, এই যে 251 এডিতে তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। তার রাজ্যে ঘোষণা করা ছিল যে খ্রিস্টান গ্রহণ করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই যে সাতজন ভাই, এরা তো খ্রিস্টিয়ান ছিল, যখন জানতে পারলেন প্যাগন রাজা, তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। এই যে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচার জন্য, আচ্ছা এখন দেখো, খ্রিস্টান হওয়ার কারণে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হলো। দিস সেভেন ব্রাদার্স স্কেপড, তারা কিন্তু পালিয়ে গেলেন
and hide themselves in a cave. একটা গুহার ভিতরে তারা এই যে এরকম ভাবে আশ্রয় নিলেন, এই যে গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন। দেখি দ্য এন্ট্রেন্স অফ দ্য কেভ ওয়াজ ব্লকড আপ, এই যে গুহার যে মানে এন্ট্রেন্সটা, প্রবেশদ্বারটা, এটা কিন্তু ব্লকড হয়ে গিয়েছিল। দ্য সেভেন ব্রাদার্স স্লিপড দেয়ার ফর অ্যাবাউট 200 ইয়ার্স, এখানে প্রায় 200 বছর তারা ঘুমের মধ্যে কাটায়। এই যে তারা যে ঘুমিয়ে গেছে, এই যে ঘুমিয়ে যে গেছে, তারা ক্লান্ত হয়ে তারা হচ্ছে স্কেপ করতে যে দৌড়াদৌড়ি করে তারা কিন্তু অনেক ক্লান্ত ছিল। ক্লান্ত হয়ে যখন গুহার মধ্যে ঢুকে ঘুমিয়ে গেল, তখন একটা ঘুমের মধ্যে তারা 200 বছর কাটিয়ে দেয়। আমাদের পবিত্র কোরআনের মধ্যেও কিন্তু রয়েছে আসাবে কাহাব নামের একটি ঘটনা এরকম, যে যারা হচ্ছে মানে গুহার মধ্যে তাদেরকে আমাদের আল্লাহ প্রায় 200 বছর বা 300 বছর এর মতান্তর রয়েছে, তাদেরকে জীবিত রেখেছিলেন গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায়। হোয়ার দে কেম আউট, যখন তারা বের হয়ে আসলেন, ইন দ্য এজ অফ দ্য ইয়ং থিওডিসাস দে ওয়ার স্টিল ইয়ং, যখন এই যে থিওডিসাসের এই যে যখন 200 বছর পরে বের হয়ে আসলেন, তখন তারা দেখা গেল তারা তখন যেরকম ছিল ইয়াং, তারা তখনও জীবন্ত অবস্থায় ইয়াংই ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে দে ওয়ার স্টিল ইয়ং। আচ্ছা, দিস ইজ অ্যানাদার কনজেক্ট কি কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিং, দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করে হচ্ছে কনজেক্ট। এই যে তাদের যে লাভার এন্ড বিলাভেড, তাদের ভালোবাসাটাকে তারা কিন্তু এই যে ঘুমন্ত ভাইয়ের সাথে কিন্তু তুলনা করলো। এই যে ঘুমন্ত ভাইয়ের সাথে যে তুলনা করলো, এই তুলনাটা কিন্তু একটা কানজেক্ট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। হেয়ার দ্য টু লাভার্স unawareness of their love has been compared to the deep sleep of the seven brothers. আশা করি তোমরা সেভেন স্লিপার্স দিনের যে ঘটনাটা বুঝতে পেরেছো। এরপরে ঘটনাটা এখানে কিভাবে সংযুক্ত রয়েছে সেটা আলোচনা করার জন্য চেষ্টা করি। তাহলে আমরা কিন্তু এখানে দেখলাম যে সেভেন স্লিপার্স ডিন বলতে কি বোঝানো হয়েছে, এই যে 7 জন ভাই ছিলেন খ্রিস্টান পরিবারের। এই 7 জন ভাই যখন প্যাগন রাজা মৃত্যুদণ্ড ঘোষণা করলেন, তারা কিন্তু পালিয়ে একটি গুহার মধ্যে আশ্রয় নিলেন। এই গুহার মধ্যে কিন্তু তারা একদম ঘুমন্ত অবস্থায় 200 বছর কাটিয়ে দিলেন। তাহলে এই যে যখন লাভার এন্ড বিলাভেড কনভারসেশন করছেন, তখন তারা বলতেছে তাহলে এতদিন আমাদের এই অনুভূতিটা কোথায় ছিল, এই ভালোবাসার অনুভূতিটা কোথায় ছিল? এই যে 7 জন ভাই যারা হচ্ছে ঘুমন্ত অবস্থায় ছিল, আমাদের অনুভূতিটা কি ঠিক এমন ভাবে ঘুমন্ত অবস্থায় ছিল যে আমরা আমাদের ভিতরে থাকার কারণেও, থাকার পরেও আমরা এই অনুভূতিটা বুঝতে পারিনি? আচ্ছা, এরপরে দেখো কনভারসেশনাল টোনটা কিভাবে হইলো। এখানে পরপর কয়টা প্রশ্ন করো? পরপর 4টি প্রশ্ন করা হয়েছে এখানে। আমি তুমি কি করতেছি? আমি তো শপথ করে বলতেছি যে ভালোবাসার আগে আমি তুমি কি করতেছিলাম, শপথ করে বলছি যে আমি তো দুগ্ধজাত শিশুর মতো ছিলাম। তাহলে আমরা এখানে কিন্তু একটা কানজিট ব্যবহার করা হয়েছে। এই যে একদম মানে অবুঝ একটা শিশু যেরকম, তাদের ভালোবাসাটা কি তাহলে ঠিক এরকম অবুঝ আকারে মানে একদম অবুঝ ছিল? অথবা আমাদের এই যে মানে আমাদের অনুভূতিটা কি তাহলে শিশুদের মতো ছিল, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় মানে শৈশবে শুধু দৌড়াদৌড়ি করে কোনো উদ্দেশ্য ছাড়া তারা হচ্ছে কাজ করে, এরকম ছিল কিনা? আবার বলতেছে তাহলে ওই যে 7 জন ভাই যারা হচ্ছে গুহার মধ্যে ঘুমিয়েছিল 200 বছর, আমাদের অনুভূতিটা কি তাহলে এরকমই ছিল? তাহলে এখানে কিন্তু বললো যে ইট ওয়াজ সো, হয়তো এরকমটাই হবে। বাট দিস অল প্লেজার্স ফান্সিস বি, কিন্তু যত আনন্দের কথাই বলি না কেন আমি, সবগুলোই যেন ছিল একটা কল্পনা। যত আনন্দের কথাই বলি সবগুলোই ছিল একটি কল্পনা। ফ্রান্সিস বি, ইফ ইভার এনিবডি ডিড আই সি, এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটা কিন্তু আমাদের হচ্ছে ওই ব্যাখ্যা আকারে আসতে পারে শর্ট কোশ্চেনের জন্য। ইফ এভার এনি বিউটি ডিড আই সি, আমি যদি এই যাবৎকালে কোনো সৌন্দর্য দেখে থাকি, মানে তার বিলাবেটকে দেখার পূর্বে যদি কোনো সৌন্দর্য দেখে থাকে, সেটা প্রাকৃতিক সৌন্দর্য হতে পারে, এটা হচ্ছে মানে ফুলের সৌন্দর্য হতে পারে, সেটা মানুষের সৌন্দর্য হতে পারে। যদি কোনো সৌন্দর্য দেখে থাকে, হুইচ আই ডিজায়ার্ড, যা আমার প্রত্যাশায় ছিল, অ্যান্ড গড, এবং আমি এটা পেয়েছিলামও, ইট ওয়াজ বাট এ ড্রিম অফ থি, এটা তোমার একটা স্বপ্ন ছাড়া মনে হয় আর কোনো কিছুই ছিল না। এর মানে আমরা প্রথম স্ট্রেঞ্জার মধ্যে কি দেখতে পারলাম, যে তাদের ভালোবাসার অনুভূতিগুলো এতদিন কেন এরকম হিডেন ছিল, এই যে তারা এতগুলো বছর পার করে এসেছে, তারপরেও তারা এই অনুভূতিগুলো কেন তারা টের পায়নি, কেন অনুভব করতে পারেনি? তাহলে কি তারা ওই যে অবুঝ শিশুর মতো এতদিন তাদের অনুভূতিগুলো নিস্তেজ ছিল?
অথবা যে 7জন ভাই যারা ঘুমিয়ে কাটিয়েছিল তাদের মতো অবচেতন অবস্থায় ঘুমন্ত অবস্থায় ছিল তাদের অনুভূতিগুলো। এইখানে কিন্তু কনভারসেশনাল টোনে বলতেছে হ্যাঁ হয়তো এরকমই হবে, কিন্তু এ যাবৎকালে যত সৌন্দর্য যত আনন্দে পেয়েছি সবগুলো যেন একটা ফ্যান্সিস ছিল। একটা কল্পনা ছিল, যারা এগুলো বাস্তব ছিল না মনে হয়, এগুলো কল্পনা ছিল। যে তোমার সাথে যে প্লেজারটা এইটা কিন্তু বাস্তব। এখানে আরেকটা বিষয় কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু ম্যাটাফিজিক্যাল কবিতা। এখানে কিন্তু অনুভূতি নিয়ে কথা বলবে, এখানে কিন্তু ফিজিক্যাল কোনো বিষয় ফিজিক্যাল কোনো ডিজায়ার নিয়ে কথা বলেনি। এখানে বলা হয় প্ল্যাটনিক লাভ, আত্মার যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা মূলত এখানে এক্সপ্রেস করার চেষ্টা করা হয়েছে। শেষ দুই লাইনে কি বলার চেষ্টা করা হলো, শেষ দুই লাইনে বললো যে এ যাবৎকালে আমি যদি কোনো সৌন্দর্য দেখে থাকি আমার চোখে, এই সৌন্দর্যগুলো যেন তোমাকে দেখারই একটা স্বপ্ন ছিল, বা তোমাকে দেখি নাই যে এটা যেন তোমারই একটা স্বপ্ন ছিল, মানে স্বপ্নের মধ্যে যেন তুমি এসেছিলে সৌন্দর্য আকারে। তাহলে এই প্রথম যে স্ট্রেঞ্জার, এই স্ট্রেঞ্জায় যে উপস্থাপনের বিষয়টা, এই যে সে তার ভালোবাসার ব্যক্ত যে করলো, এখানে তারা কিন্তু নতুন একটা অনুভূতি অনুভব করেছে। এর জন্য কিন্তু কবিতার টাইটেলটি হয়েছে দ্য গুড মোরগ। এখন মানে নতুন একটা মানে চমৎকার একটা শুরু, নতুন একটা শুরু কি তাদের ভালোবাসার নতুন একটা অনুভূতির শুরু। এই অনুভূতিটাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে কাঞ্জির ব্যবহার করে। তাহলে কাঞ্জিকটা কি কি এখানে আমরা পেয়েছি, এটা যদি আমরা একটু অ্যাট এ গ্ল্যান্স এক নজরে দেখে আসার চেষ্টা করি যে ফার্স্ট স্টেঞ্জে আমরা কি কি কাঞ্জি পেয়েছি। তাহলে ফার্স্ট স্টেঞ্জে কিন্তু আমরা কাঞ্জিট পেয়েছি চাইল্ড প্লেজার্স ভার্সেস ট্রু লাভ। মানে দেখো যে মানে শৈশবের যে আনন্দ এবং যে সত্যিকার ভালোবাসা, দুইটার মধ্যে একটা কাঞ্জি পেয়েছে। দ্য পয়েট কম্পেয়ার্স দেয়ার লাইফ বিফোর লাভ টু চাইল্ডিশ গেম। এই যে তাদের ভালোবাসার পূর্বের যে জীবনটা, এটা মনে হচ্ছে তারা যেন শৈশবে যে খেলাধুলা করে উদ্দেশ্যহীন ভাবে সময় কাটানো, এটাই মনে হয় এভাবে মূলত ছিল। আচ্ছা, যেমন ধরো সাংটন কান্ট্রি প্লেজার্স, এখানে কিন্তু বলেছে সাজেস্টিং দোজ ডেজ ওয়ার ইম্যাচিওর অ্যান্ড আনইম্পর্টেন্ট। এগুলো এই সময়গুলো হচ্ছে গুরুত্বহীন সময়। এরপরে হচ্ছে আরেকটা কাঞ্জির এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, এখানে দুইটা কাঞ্জির কিন্তু ছিল চাইল্ডিশ, শিশুকে বোঝানো হয়েছে দুইটি, কিন্তু এখানে হচ্ছে দুগ্ধজাত শিশু, একটা হচ্ছে চাইল্ডিশ বা একটু বড় শিশু। সেভেন স্লিপার্স ডিন, এ বিবলিক্যাল বা মিথিক্যাল ইমেজ অফ পিপল স্লিপিং ফর সেঞ্চুরিজ, কয়েকশো বছর 200 বছরের মতো কিন্তু কাটিয়েছিল। ইউজ টু কম্পেয়ার দেয়ার পাস্ট লাইফ, যে অতীতের যে জীবনটা কাটিয়েছে এইটা যেন মনে হয় যে ওই যে গুহার মধ্যে যে মানে ভাইরা কাটিয়েছে ঠিক এইটার মতোই। এই স্টেট অফ আনঅ্যাওয়ারনেস বিফোর লাভ, ভালোবাসার পূর্বে যে তাদের অবচেতন অবস্থাটা, এটা ওই 7জন ভাইয়ের সাথে কম্পেয়ার করেছে। তাহলে আশা করি তোমরা এই কবিতার চমৎকার যে কবিতার 3টি স্টেঞ্জার রয়েছে, প্রথম স্টেঞ্জার যে বর্ণনাটা করার চেষ্টা করেছে, এই বর্ণনাটুকু বুঝে তুমি কবিতার কিছু অংশটা বুঝতে পেরেছো। পরবর্তী 2টি ক্লাসে আমি 2টি স্টেঞ্জাকে শেষ করার চেষ্টা করব, এবং পরবর্তীতে এই কবিতার তোমাদের পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে থাকো এবং তোমার বন্ধুদের এই ক্লাসে অন্তর্ভুক্ত রাখো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।